আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন, আমরা সবাই তাকে চিনি, ভ্যাটার্ন মানবাধিকার কর্মী বলবো, এবং তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের ফাউন্ডার এবং ট্রাস্টি, জনাব রায়হান রশিদ। রায়হান ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ লোপা আপা। আমাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি নিজেও আসলে ওয়েট করছিলাম আপনার সাথে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমি প্রথমে আসলে আপনি যে বিষয়টা নিয়ে বর্তমানে কাজ করছেন, মানবাধিকারের যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। আমি আপনার একটা পডকাস্ট দেখছিলাম, এই যে সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের। তো ওইটা আমি অনেক ভালো করে শুনছিলাম যে আপনি দুজন অতিথি এনেছিলেন। একজন হচ্ছে বোধহয় পোল্যান্ডের নাটালিয়া, যিনি নাতালিয়া সিনেভা। ইনি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, এডুকেটর, অ্যান্ড আরেকজন হচ্ছেন মোনা, রাইট? মোনা স্ট্রিনবার্গ। মোনা স্টিনবুর, ফ্রম নেদারল্যান্ড, রাইট? উনি হচ্ছে সুইডেন থেকে, উনি একজন সুইডেন হিউম্যান থেকে। রাইটস লয়ার। হ্যাঁ, উনি হচ্ছেন হিউম্যান রাইটস লয়ার। এবং আপনি ওনাদের সাথে কথা বলেছেন বাংলাদেশের মানবাধিকার, বিশেষ করে আমাদের শাহরিয়ার কবির, ওনার কেসটা নিয়ে কথা বলেছেন। তো পুরো বিষয়টা আসলে এই যে শাহরিয়ার কবির, যে কেসে শাহরিয়ার কবিরকে অ্যারেস্ট করা হলো, এবং মানবাধিকার লঙ্ঘন, তারপরে গণহত্যা, এবং শাহরিয়ার কবির এগুলো নিয়েই কিন্তু সারা জীবন উনি কাজ করে গেছেন, দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে। এবং সবাই, এবং ওখানে মোনা বলছিল যে উনি যেখানে সব প্রশংসিত হবে, পুরস্কৃত হবে, কিন্তু আজকে উনি কারাবরণ করে আছে, ওনাকে ডিভিশন দেওয়া হচ্ছে না। তো পুরো বিষয়টাই, যে জাতিসংঘে আপনারা লেটার দিলেন, পুরো বিষয়টা একটু আমাদের দর্শকদের জন্য আপনার মতো করে বলুন, কিভাবে কি হলো, কি করা উচিত মানবাধিকারের আহ, বিষয়টা। আজ থেকে 122 দিন আগে, প্রায় মানে 4 মাসেরও বেশি, জি। আহ, শাহরিয়ার কবির ওনাকে ওনাকে মানে গ্রেফতার করা হয়। ওনাকে গ্রেফতার করা হয় অদ্ভুত কিছু অভিযোগে। মানে আপনি হুম। শুনলে অবাক হবেন যে এই মানুষ সারা জীবন গণহত্যার বিরুদ্ধে কাজ করেছে, এটার বিচার চেয়ে কাজ করেছে, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কাজ করেছেন। ওনাকেই আপনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরকম একটা আইসিটিতে একটা কেস হয়। ওনাকে সেখানে আসামি করা হয় এবং ওনাকে প্রথমে ওই কেসটা দিয়েই কিন্তু অ্যারেস্ট করা হয়। এরপর ওনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা দেওয়া হয়। মামলা। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, মানে উনি কিন্তু শারীরিকভাবে, ওনার তো বয়স অনেক, এখন ওনার শারীরিকভাবেও কিন্তু ওনার অনেক ধরনের অনেক ধরনের জটিলতা আছে বয়সজনিত। এবং এরপরেও উনি আদালতে যখন উনি যান, তখন ওনার উপরে হামলা করার চেষ্টা করা হয়। হুম। পুলিশ ঠিক মতো ওনাকে প্রোটেকশন দেয় না। তো উনি আদালতে গিয়ে উনি 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 একটা হুইল চেয়ার চেয়েছিলেন, যাতে ওনাকে, কারণ ওনার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল, এবং জাজ সেটাও ইগনোর করলো। মানে এটা এক ধরনের নিষ্ঠুরতা। আপনি হয়তো আহ, আপনি মোনা স্ট্রিনবার্গ, যার কথা আমি একটু আগে মেনশন জি, করলেন, জি, জি। মোনা স্ট্রিনবার্গ, ওর 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 একটা ওপিনিয়ন হচ্ছে যে এই ধরনের আচরণ এটা কিন্তু টর্চারের মধ্যে পড়ে। মানে আচ্ছা, মানে আচ্ছা। মানে এটাকে টর্চার হিসাবেও ব্যাখ্যা করা যায়। তো হুম, এটা গেল হুম। আদালতে ওনার ট্রিটমেন্ট। এরপরে যেটা হলো, ওনাকে রিমান্ডে দেওয়া হলো। প্রথমে একটা একটা কেসের রিমান্ড, একটার বেইল, আবার ওটা শেষ হতে না হতে আরেকটা মামলা, তারপরে আবার আরেকটা মামলা চলতেই থাকলো ওনার এই জিনিসটা। এবং বেইল বারবার ওনাকে অস্বীকার করা হলো। ওনার সাথে প্রথম দিকে তো আইনজীবীদেরকেও দেখা করতে দেওয়া হতো না, ওনার পরিবারেরও ওনার সাথে যোগাযোগ করতে অনেক ঝামেলা পোহাতে হতো। এবং আদালতে যেটা, মানে যেটা যেটা জেলে থাকা অবস্থায় যেটা হলো, ওনাকে তো কাস্টডিতে রাখলো। কাস্টডিতে যেটা হলো, ওনাকে কিন্তু ডিভিশন দেওয়া হয়েছিল। আপনারা জানেন ডিভিশন কাকে বলে। ডিভিশন মানে হচ্ছে একটু কমফোর্টেবল ট্রিটমেন্ট। আমাদের দেশের জেল বা প্রিজন সিস্টেমের অবস্থা তো খুব খারাপ। তো সেখানে ওনাকে ডিভিশন দেওয়া হয়েছিল। সেটা ছিল দেওয়া হয়েছিল আপনার প্রবাবলি সেপ্টেম্বর মাসে, অথবা আমি ঠিক সেপ্টেম্বরের শেষ দিকে সম্ভবত। সেপ্টেম্বরে বোধহয় হ্যাঁ, হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ওনাকে আদালত কিন্তু আপনার ডিভিশন গ্র্যান্ট করে। এবং সেই ডিভিশন আজকে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর চলে গেল, নভেম্বর, ডিসেম্বর, আজকে জানুয়ারি। জানুয়ারি অলমোস্ট চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তার মানে উনি হচ্ছে ডিভিশন ছাড়া একজন কয়েদি হিসাবে আছেন, এবং ওনাকে
মানে জেলের যে পরিবেশ, ওনাকে ফ্লোরে শুতে হয়, ফ্লোরে ঘুমাতে হয়, যেটা ওনার জন্য আরো বেশি কষ্টকর, কারণ ওনার মানে আপনার ব্যাক রিলেটেড কিছু প্রবলেম আছে, যেটা শক্ত ফ্লোর, ঠান্ডা ফ্লোরে, মানে সব দিক থেকে ইট ইজ এ পানিশমেন্ট। এবং এভাবে আমি যেটা শুনেছি, আমি কনফার্ম করতে পারিনি অবশ্য, সেটা হচ্ছে যে ওনার এর মধ্যে নাকি নিউমোনিয়া টাইপেরও হয়ে গেছিল। ওহো। তো এই হচ্ছে সিচুয়েশন। এবং আমরা মনে করি যে ইট ইজ ভেরি ক্রিটিক্যাল এবং টাইম ইজ রানিং আউট, এবং ওনাকে দ্রুত রিলিজ করা আহ, বা অ্যাটলিস্ট একটা প্রপার মেডিকেল ফ্যাসিলিটি বা এই জায়গাগুলোতে উনি যেন একটু চিকিৎসা পায়, কেয়ার পায়, এটা এনশোর করাটা মানে এটা মানে খুবই ক্রুশিয়াল হয়ে পড়েছে। তো যেটা হয়েছে, একটা আপডেট আছে, সেটা হচ্ছে গত সপ্তাহে ওনাকে প্রথমবারের মতো আপনার সম্ভবত কোনো একটা মেডিকেল ফ্যাসিলিটি ওনাকে মানে মেডিকেল ফ্যাসিলিটি ওনাকে অ্যালাউ করা হয়েছে গত সপ্তাহে। এটা ও ডিটেলটা করেছে আমি জানি না, ফাইনালি? এটা গত সপ্তাহে, ডিটেলটা আচ্ছা। আমি জানি না সেটা কতটুকু কার্যকর, কতটুকু আসলে ওনার হেল্প হচ্ছে, সেটা আমি এখন আমরা ভেরিফাই করতে পারি নাই। এটা গেল দেশের ভিতরে, ঠিক আছে। জি। জি। আর দেশের বাইরে যেটা হচ্ছিল আপনারা জানেন, শায়রার কবির সম্পর্কে তো বলার কিছু নাই। উনি সারা জীবন উনি নিজে একজন মানবাধিকার কর্মী, উনি অন্যদের মানবাধিকার নিয়ে কাজ সেটাই। করেছেন, দেশের ভিতরের মানবাধিকার নিয়ে কাজ করেছেন, দেশের বাইরে মানবাধিকার নিয়ে কাজ করেছেন। এবং সারা জীবন বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ জি। করে সেকুলারিজমের জন্য, এই যে যে ইস্যুগুলো নিয়ে উনি কাজ করতেন, তো ওনার তো আসলে শুভাকাঙ্ক্ষী সারা পৃথিবীতে জি। অভাব নাই, অনেক আছেন। এবং ওনার অনেক। শুভাকাঙ্ক্ষী যেমন আছেন, সহকর্মী সহযোদ্ধাও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো ওনারাও কিন্তু একদম ডে ওয়ান থেকে দে ওয়ার ভেরি কনসার্নড, এবং ওনারাও কিন্তু ক্যাম্পেইন করে যাচ্ছিলেন। ক্যাম্পেইন বিভিন্ন ফর্মে করেছেন ওনারা, আপনার মানববন্ধন থেকে শুরু করে, প্রেস কনফারেন্স থেকে শুরু করে, আপনার আপনি একটু দু সিগনেচার। একটা দেশের নাম বলবেন যে? আপনি ইউকে, নেদারল্যান্ড, বেলজিয়াম, তারপরে হ্যাঁ। আপনার পোল্যান্ড, ওই মানে দেশের মানুষরা তো না? না না ওই না, মানে দেশের ওনার ওনার মানবাধিকার। ওনার সহকর্মীরা ওরা হয়তো ওনার ছড়িয়ে ছিটিয়ে সহকর্মীরা। আছে, তা ওনারাই কাজ করেছে। হ্যাঁ। যেমন প্রেস আচ্ছা। কনফারেন্সটা হলো কিন্তু ইউকেতে, কিন্তু ইউকে সেটা তে। অ্যারেঞ্জ করলো হচ্ছে ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামে একটা ডায়াসপোরা অর্গানাইজেশন, হুম। ঠিক আছে। তো এরকম অনেক প্রোগ্রাম হলো, তার মধ্যে জি। একদম শুরুর দিককার প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে, এটা আপনি শুনলে খুব অবাক হবেন, সেটা ছিল একটা সিগনেচার ক্যাম্পেইন একদম শুরুর দিকে। এবং সেই ওকে। সিগনেচার ক্যাম্পেইনে কিন্তু আপনার 70-এরও বেশি মানুষ সাইন করেছেন। এবং ওকে। এর মধ্যে কয়েকজন কিন্তু খুবই হাই প্রোফাইল, মানে আপনার হুম। মানবাধিকার ফিল্ডে বলেন, ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি হিসাবে বলেন, যেভাবেই বলেন, অনেকে জেনোসাইড স্কলার, তারপরে আপনার স্টিভেন পিঙ্কার অথারদের মধ্যে, তসলিমা নাসরিন, এরা কিন্তু সাইন করেছেন সেই হুম। চিঠিতে। সেই চিঠিটা ছিল ওনার সিগনেচার ক্যাম্পেইন, এবং ইট ওয়াজ এ লেটার টু ডক্টর ইউনুস, যে ওনার শারিয়ার কবিরের ব্যাপারে কনসার্ন, এবং কিভাবে ওনাকে যেন রিলিজ করা হয় সেই রিকোয়েস্ট, এবং উনি যেন একটা ভালো ট্রিটমেন্ট পান। তো ইন্টারেস্টিং, এটা অ্যাড্রেস করেছিল ডক্টর ইউনূসকে? অ্যাড্রেস করা ডক্টর ইউনূসকে ডক্টর সরাসরি ইউনূসকে, ওখানেই ওকে। পাঠানো হয়েছে। তো ওকে। এবং সেটাতে আপনার যেটা বললাম, প্রায় 70 জনের উপরে প্রমিনেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট গ্লোবালি। ওকে। আচ্ছা, এই চিঠিটার খবর কিন্তু আমরা যারা অ্যাক্টিভিস্ট ছিলাম, আমরা কিন্তু আবার সেটা বাংলাদেশের মিডিয়াতেও পাঠিয়েছি, ওকে। যে এরকম একটা সিগনেচার ক্যাম্পেইন এবং একটা চিঠি যে ডক্টর ইউনূসকে ফরওয়ার্ড করা হয়েছে, ওটার কপি সহ। তো হুম। হুম। ইন্টারেস্টিং হচ্ছে, বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে একটা শব্দ ছাপেনি। আপনারা মানে দ্যাট ইজ দ্য শকিং বিট। তো এখন শাহরিয়ার কবির, উনি দেশের ভিতরে মানে ঠিক যেই প্রোফাইলের একজন মানুষ, বুদ্ধিজীবী, উনি কিন্তু কোনো ইভেন উনি কোনো কমেন্ট করলেও কিন্তু সেগুলো পত্রিকাতে সবসময়, আমি আমি আমার সারা জীবন দেখে এসেছি যে ওটা আপনার মোটামুটি একটা ভালো কাভারেজ পায়, কখনো ভালো কখনো কভারেজ হেডলাইন পান। হয়, বিকজ অফ হিস স্ট্যাচার, বিকজ অফ হিস কন্ট্রিবিউশন, হ্যাঁ। উনি যা করেছেন। অফকোর্স। তো সেখানে ওনাকে নিয়ে, ওনার মিসট্রিটমেন্ট নিয়ে একটা চিঠি, যেটাতে ইকুয়ালি ফেমাস, ইকুয়ালি প্রমিনেন্ট বহু মানুষ সাইন করেছেন গ্লোবালি, সেই চিঠি বাংলাদেশের মিডিয়া একটা শব্দ ছাপায় নাই, দে ব্লকড ইট আউট। এটা মানে এটা কোন খুব, মাসের দিকে হবে? এটা 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 রায়হান ভাই? এটা এটাও সেপ্টেম্বর, এটাও সেপ্টেম্বর, সেপ্টেম্বরে? ওকে। সেপ্টেম্বরে। তো তো এটা থেকে আপনি বাংলাদেশের মিডিয়া ঠিক কিভাবে চলছে এটার একটা আপনি ইঙ্গিত পাচ্ছেন, যে এটা যে খুবই সিভিয়ারলি মাজলড এবং খুব কন্ট্রোলড, মানে এটার চেয়ে বড় উদাহরণ আর কিচ্ছু নাই। কন্ট্রোলড অর কিছুটা তো কম্প্রোমাইজডও না? কিছুটা কম্প্রোমাইজড। এখন আসলে দেখেন, মানে মিডিয়ার মানুষরা এখন কে কি কারণে ভয়ে নিজেরাই নিজেদেরকে সেলফ সেন্সর করছেন কিনা,
আহ, সেই ওকে। চিত্রটাও আছে। আমি আমি অনেকের সাথে কথা অফকোর্স। বলেছি, অনেকের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য কেস। এখন কিন্তু যেটা হচ্ছে, এটা হয়তো কয়েকজনের ক্ষেত্রে এইটা কেস, কিন্তু আমরা কিন্তু সমস্ত পত্রিকায় পাঠিয়েছিলাম সেই রিপোর্ট, এই খবরটা, এই নিউজটা একটা প্রেস রিলিজ হিসাবে, এবং একটা পত্রিকাও ছাপেনি। তো তো এখানে মানে মানে যেটা যেটা এখান থেকে আপনারা অ্যাজিউম করবেন যে কেউ হয়তো সেলফ সেন্সরশিপ করেছেন, কিন্তু হয়তো এখানে অ্যাক্টিভলিও কন্ট্রোল করা হয়েছে, বা মানে যেটা দেখে মনে হয়। কারণ নাহলে হোয়াট আর দ্য অডস যে একটা পত্রিকাও এটা এ বিষয়ে টু শব্দও করলো না। মানে চেপেই গেল, এরকম কোনো হ্যাঁ, ঘটনাই ঘটেনি এরকম? হ্যাঁ, যেন শাহরিয়ার কবির এক্সিস্টই করে না। এক্সিস্ট করে এবং না। এরকম মানে কারণ ওই খবরটা ছাপতে হলে আপনার ওই খবরটা যদি কাভার করতে হয়, তাহলে আপনাকে বলতে হবে শাহরিয়ার কবির কোথায় আছে, কেমন আছে। তো সেটাও যেরকম ভাবে আপনার ব্লক করা, দেশে কোনো এটা নিয়ে কোনো কনভারসেশন নাই, কোনো আলোচনা নাই, কোনো কাভারেজ নাই, ওটা নিয়ে যে প্রতিবাদ করে একটা পিটিশন বা একটা চিঠি, সেটাকেও ব্লক করা। সো এই হচ্ছে সিচুয়েশন। না, সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি জাস্ট মাসটা এই জন্য জানতে চাইলাম যে আপনারা যে পিটিশনটা করেছে, মানে একটা সিগনেচার ক্যাম্পেইন করলেন, সেটা যদি সেপ্টেম্বরের দিকে হয় ফর এক্সাম্পল, আমার যতদূর মনে পড়তেছে সেপ্টেম্বরের শেষের দিকে বোধহয় ওনার ডিভিশনটা গ্র্যান্ট হয়েছিল। সেপ্টেম্বরের যদিও শেষ উইকে। অফিসিয়ালি এটা গ্রান্ট হয়েছে, ওনাকে দেয় নাই। না, কিন্তু দেয়নি। কেউ যদি কখনো বলে না ওনার তো ডিভিশন আছে, ব্যাপারগুলোকে এরকম করে কি যে অনেকটা শোকেসিং করার মতো বিষয় যে ওনাকে, আচ্ছা, মানে আপনার আই ওয়াজ জাস্ট কনসার্নটা থিংকিং। আপনার কনসার্নটা খুবই ভ্যালিড। হ্যাঁ। এখন মানে যেটা হচ্ছে আপনার এই যে রেজিম, আমি ডক্টর হুম। ইউনূসের পুরো সরকারটাকে রেজিম বলি, হুম। ঠিক আছে? এই রেজিম আপনার অনেক ধরনের, মানে আনফর্চুনেটলি অনেক ধরনের ডিসইনফরমেশন করছে, একদম ডাহা মিথ্যা কথা বলছে মিথ্যা অনেক কথা বিষয়ে। বলছে। তো এখন ওরা যদি বলে যে না ডিভিশন তো দেওয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ইফটুক মানে বলে ওরকম এটা তো বলতে করে পারে, আমি করছে। আই ওন্ট বি সারপ্রাইজড অ্যাট অল। এবং কিন্তু সেটাই হচ্ছে, সেখানেই হচ্ছে কথা আর কি। সেখানে আমাদের সচেতন হওয়া দরকার অ্যাক্টিভিস্টদের, দরকার। যাতে হুম। আমরা কেউ যেন আমরা কল আউট করতে পারি যে ডিভিশন এক্স্যাক্টলি। দেওয়া হয়েছে, সেটা তো উই আর নট ডিসপিউটিং দ্যাট, হুম। বাট ওয়াজ দ্যাট অর্ডার এক্সিকিউটেড? এক্সিকিউটেড, দ্যাট ইজ দ্য হ্যাঁ। থিং। তো এই হচ্ছে সিচুয়েশন। তো দেশের ভিতরে যখন এই আমি জাস্ট আপনাকে এগুলা, আমি অনেক কথা বলে ফেলছি, না, আমি আমার শুনতে আরেকটু চাচ্ছি সংক্ষিপ্ত আর কি, করা আমার উচিত। দর্শকরা, তো আমি ভাল তো লাগবে তখন ওদের আপনি শুনতে। আপনি যার কথা বললেন মোনা স্ট্রিনবার্গ, তো জি। মোনা স্ট্রিনবার্গ এবং আরো কয়েকজন অ্যাক্টিভিস্ট, পার্টিকুলারলি মোনা টুক দ্য লিড। জি। তখন আপনার জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কাউন্সিলে অনেকগুলো ওয়ার্কিং গ্রুপ আছে। তার মধ্যে জি। একটা হচ্ছে এগেনস্ট আরবিট্রারি ডিটেনশন, মানে কাউকে ওকে। যদি আরবিট্রারিলি বা এরকম ভাবে অবৈধভাবে আটক অবৈধভাবে, করে হ্যাঁ। রাখা হয়, জি। তো সেটা নিয়ে ডিল করে একটা ওয়ার্কিং গ্রুপ আছে। হ্যাঁ। ওরা মূলত এই মানবাধিকারের ইস্যুগুলো অবজার্ভ করে। তো ওকে। ওখানে একটা কমপ্লেইন্ট প্রসিডিওর আছে। তো মোনা স্ট্রিনবার্গ সুইডেন থেকে, তো সেই কাজটা শি স্পিয়ার হেডেড। উনি উনি এটা ওকে। করেছেন, ওকে। আমরা অনেকে, আমাদের অনেক সহকর্মী সেটাতে হেল্পও করেছে, তথ্য দিয়ে, ওকে। বা বিভিন্ন ইনপুট দিয়ে। কারণ বাংলাদেশের লয়ের ব্যাপারেও তো আসলে জানাতে হবে যে বাংলাদেশের লিগ্যাল সিচুয়েশনটা কি। ওটা কিরকম, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। তো ওটা ডিটেলস গুলো জানার জন্য মানে সে হেল্প পেয়েছে আমাদের অনেকের কাছ থেকে, মানে বাংলাদেশ থেকে অনেকেই হেল্প করেছেন। আমি এখন আই ডোন্ট হ্যাভ দ্য লিবার্টি, নাহলে আমি তাদের নামটা না, 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 মানে না, খুব না, খুব বলতে অসুবিধা নেই। চাচ্ছিলাম, কিন্তু খুব দুঃখজনক কোনো ভাবে বলতে সমস্যা পারছি নেই, না যেটা তাদের নাম। অবশ্যই। কিন্তু তো এখন। যেটা হচ্ছে যে ওনারা করেছেন, এবং আহ, সেই ওয়ার্কিং গ্রুপে কিন্তু একটা ফর্মাল কমপ্লেইন্ট দেওয়া হয়েছে। জি। এবং সেই এখন ওয়ার্কিং গ্রুপে দেওয়া, এটা 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 প্রবাবলি ফার্স্ট উইক অফ অক্টোবর, আমি আমি এক্সাক্ট টাইমটা আমার মনে নাই, ওই সময় অসুবিধা নেই। চিঠিটা যায়, বা সেকেন্ড উইক হতে পারে। ওকে। তো যাওয়ার পরে যেটা হয়, সেটা এত ইম্পর্টেন্ট না, মানে অক্টোবরে গেছে এটা। অক্টোবরে গেছে। তো এখন পর্যন্ত আপনার ইউএন ওয়ার্কিং গ্রুপ সেটা অ্যাকনোলেজ করেছে, কিন্তু এখনো এখনো এটার কোনো প্রোগ্রেসের ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। তো আমরা আশা করছি এই সপ্তাহে সেটাকে আমরা একটু ফলো আপ করবো, জানার চেষ্টা করব কতদূর কি হলো। প্রসেসটা হচ্ছে, ওয়ার্কিং গ্রুপ যখন এই এই ধরনের কমপ্লেন্ট পায়, তারা কনসার্ন গভর্নমেন্টকে ওটার বিষয়ে জানতে চায় যে আমাদের কাছে এরকম একটা কমপ্লেন্ট এসছে, ইনফরমেশন চায় যে এটা এটা কি সত্যি কি মিথ্যা, বা তোমরা তোমরা কি করছো, মানে মানে কোনো স্টেপ নিচ্ছ কিনা, বা মানে গভর্নমেন্টের ভার্সনটা জানতে চায়। তো ওই জায়গাটা আমরা এখনো জানি না ওয়ার্কিং গ্রুপ সেটা পাঠিয়েছে কিনা, মানে পাঠানোর কথা প্রসিডিওর অনুযায়ী। এখন সেটা তাদের ওয়ার্কিং গ্রুপের একটা ব্যাপার হচ্ছে, তাদের আপনার বিশাল কাজের ব্যাকলগ থাকে। যেমন আপনার গত হুম। বছর পর্যন্ত প্রায় 1200 কেসের ব্যাকলগ ছিল। তো আমি আচ্ছা। জানি না এটা কখন তারা এটা ডিল করে উঠবে। তো হোপফুলি এটা খুব দ্রুত হবে, কারণ হওয়া উচিত। কারণ শাহরিয়ার কবিরের শাহরিয়ার ভাইয়ের কেসটা হচ্ছে আসলেই খুব ক্রিটিক্যাল।
হুম। এবং ওনার এটা তো কিন্তু আসলে বয়সও ঠিক হয়ে এটা। গেছে। এবং এবং যেটা হচ্ছে, এটা তো শুধু ওনার একার না, শাহরিয়ার কবির ভাইয়ের ওনার প্রোফাইলের কারণে আমরা তাও আলোচনা করছি, এরকম কিন্তু এখন শত 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 কেস বাংলাদেশে এই মুহূর্তে। তো তো ওনার এই বিষয়টা, মানে আপনার ওনার মতো একজন হাই প্রোফাইল এত কন্ট্রিবিউশনের যিনি মানে একটা মানুষ, মানে তার ইস্যুটাই, তার কেসটাই রীতিমতো ধামাচাপা দিয়ে দিচ্ছে আরেকটু হলে। আমরা আমরা কথা বলছি এছাড়া। উম, অনেক ধন্যবাদ রায়হান। কারণ এই বিষয়টা আসলে আমাদের দর্শকদের খুব ভালো করে আপনি এক্সপ্লেন করলেন। আর শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ বাংলাদেশে আহ, খুব সবসময় তো আর হয় না, যারা মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে যায় বছরের পর বছর, জীবন উৎসর্গ করে। কিন্তু আমরা আসলে তাদেরকে সম্মান তো দিতেই পারি না, বারবার বারবার তাদেরকে আসলে অসম্মানিত করে, এটা আমাদেরই অসম্মান। এবং এটা কিন্তু প্রথমবারের মতো না লোপা আপা, আপনার হুম। খেয়াল আছে নিশ্চয়ই 2001 সালের দিকে, তখনও কিন্তু মানে হি ওয়াজ পারসিকিউটেড, ওই সময় ইয়া। বিএনপি সরকার ছিল দেশের ক্ষমতায়, এবং তখনও কিন্তু ওনাকে মানে ভালো পারসিকিউশন করা হয়েছে ওই সময়। এবং ওই সময় আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো ওনাকে তখন ডিক্লেয়ার করলো না যে একজন প্রিজনার অফ কনসিয়েন্সের মানে ওদের তালিকাভুক্ত করে ওনার ক্যাম্পেইনটা পিক আপ করেছিল ওই সময় অ্যামনেস্টি। হুম। আনফর্চুনেটলি সেই অ্যামনেস্টি কিন্তু এবার কিছুই করছে না। হ্যাঁ, মানে এইবার মনে হচ্ছে একদমই চুপ। আমি বুঝতে পারছি না, মানে বুঝতে এটা পারেন এটা কেন? এটা 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 খুব একদিক থেকে খুব বিজার, খুব সারপ্রাইজিং, আবার আরেক দিকে খুব আনসারপ্রাইজিংও, মানে খুব অবাক হওয়ারও কিছু নাই। আপনার আহ, আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যা হচ্ছে ওটা নিয়ে হাতে গোনা কিছু, যেমন আপনার অ্যামনেস্টি শুধু আপনার আপনার মাইনরিটি সনাতনী ধর্মের উপর মানুষদের উপর যে অ্যাটাকগুলো হচ্ছে সেটা নিয়ে একটা খুব দায়সারা গোছের একটা স্টেটমেন্ট দিয়েছিল কয়েক মাস আগে। হুম। অতটুকুই, মানে যতটুকু সিভিয়ারলি বলার কথা তাদের, তারা কিন্তু ধারে কাছেও যায়নি। ধারে ঠিক আছে। কাছেও যায় না। তারপরে হিউম্যান রাইটস ওয়াচ কোনো স্টেটমেন্টই দেয় নাই, মাইনরিটি না। রাইটস এর ইস্যুর উপরে, ফ্রি স্পিচ ইস্যুর উপরে তো কেউই কোনো স্টেটমেন্ট দেয় নাই, যারা এর আগে এত বেশি খড়গহস্ত। এই আমরা দেখেছি আপনার যুদ্ধাপরাধের বিচারের সময় সমস্ত ইস্যুতে কিছু পান থেকে চুন খসলে তারা একটা স্টেটমেন্ট, 2 পাতার স্টেটমেন্ট দিয়ে দেয়। দিয়ে হ্যাঁ। দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো এখন বাংলাদেশে ইট ইজ দ্য কান্ট্রি, মানে কি বলবো, একটা জেনোসাইডের দ্বার প্রান্তে কিন্তু বাংলাদেশ। এবং এখনো কোনো খবর নাই, এরা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না। মানে ব্যতিক্রম যে নাই তা না। আপনার যেমন পেন, তারপরে এই রিপোর্টার্স কি কমিটি ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট, তারপরে প্রোটেকশন অফ মিউজিয়ামস, এরকম কিছু অর্গানাইজেশন, আপনার মিউজিয়ামেরটা যেমন বাংলাদেশে স্বাধীনতার স্থাপনাগুলোর উপরে আক্রমণ নিয়ে একটা বিবৃতি দিয়েছে। তারপরে জার্নালিস্টদেরকে নিয়ে দিল আপনার সিপিজে, যে কমিটি ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট দিল। তারপর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দিল। ওরা আবার টাইম টু টাইম কিছু কিছু পার্টলি কভার করছে, মানে খুব অল্প কভার করছে, কিছু করছে। তারপরে আপনার লয়ারদের উপরে, জাজদের উপরে, বিচারকদের উপরে যে আক্রমণগুলো হচ্ছে, সেখানে শুধু একজন লয়ারকে নিয়ে, একজন ফ্রান্সে উনি এখন চলে এসেছেন, ওনাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিল লয়ার্স ফর লয়ার্স নামে একটা অর্গানাইজেশন। মানে খুব বিচ্ছিন্নভাবে হচ্ছে। তারপরে আপনি যখন গতকালকে দেখলেন যে এই নাতালিয়া প্যানকোস্কা সিনেভা জয়েন করলো পোল্যান্ড থেকে, তার অর্গানাইজেশন যেটা নেভার এগেইন, ওরা খুব কনসিস্টেন্টলি এটা পিক করে যাচ্ছে শুরু থেকেই। আরেকটা সংগঠন পিক করেছে, সেটা হচ্ছে লেমকিন ইনস্টিটিউট, এটা আমেরিকা হুম। বেসড। ওরা হয় কি আপনার বিভিন্ন দেশের জেনোসাইড গুলাকে মনিটর করে, বা জেনোসাইডের পরিস্থিতি, আসলে জেনোসাইডের কিন্তু আপনার জেনোসাইড কিন্তু শুরু হয় খুব স্লোলি, এটা হুম। দেখা হুম। যায় না, এটা এটা বোঝা যায় না শুরুর বোঝা দিকে। যায় না, ফিল করা হ্যাঁ, যায় না, ফিল তারপর করা আস্তে যায় না, আস্তে। কিন্তু জেনোসাইডের লক্ষণগুলো থাকে, হুম। ওদের কাজ হচ্ছে মূলত সেগুলোকে মনিটর করা। কারণ যখন একটা ফুল ব্লোন জেনোসাইড হয়, তখন তো এটা তো আর ধামাচাপা থাকে না পুরা দুনিয়া, দেন ইট ইজ টু লেট। যখন আপনি জেনোসাইডের খবর জানেন, পুরা দুনিয়া জানে, তখন অলরেডি ইট ইজ টু লেট, মানে অনেক কিছু হয়ে গেছে। হুম। তো এই লেমকিন ইনস্টিটিউট মূলত কাজ করে আপনার এই আর্লি সাইনগুলোর উপরে। ওরাও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের ব্যাপারে। এবং আহ, এটাও সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে, আইদার সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা অক্টোবরের শুরুতে, আমার ডেট এলোমেলো হয়ে যাচ্ছে। তো ওদের স্টেটমেন্ট ওরা খুব ক্লিয়ারলি বলেছে যে বাংলাদেশে যা হচ্ছে তার তার মধ্যে জেনোসাইডের মানে প্রাথমিক লক্ষণগুলোর অনেকগুলোই উপস্থিত। এবং তারা আচ্ছা। আরেকটা কনসার্ন রেইজ করেছে, সেটা হচ্ছে যে আপনার আহ, আহ, এই যে আপনার আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এর। যেভাবে ইয়াস। যা হ্যাঁ। হচ্ছে ওটা নিয়ে তারা খুবই ওয়ারিড যে এটা হচ্ছে একটা ইতিহাসকে রিভার্স করার একটা স্টেপ কিনা। এবং সেই সাথে আপনার এই ধরনের আদালতের সাথে যে ভিকটিমরা, সাক্ষীরা জড়িত হয়,
এটা তাদের জন্য একটা পার্মানেন্ট ডিসইনসেন্টিভ, তাদের জন্য তখন একটা আতঙ্কের বিষয় হয়ে যাবে এই ধরনের আদালতের সাথে আপনার কোঅপারেট করা। কারণ কে জানে ভবিষ্যতে সরকার চেঞ্জ হয়ে যাবে, তারপরে আপনি সাক্ষীদেরকে এসে আপনি হয়রানি করবেন। সাক্ষীদেরকে করবেন, উকিল পাওয়া যাবে না, উকিলরা চিন্তা করবে এক্স্যাক্টলি, যে যেটা আমি, এখন হচ্ছে হ্যাঁ এবং যেটা এখন এটা আরো হচ্ছে। বড় মাত্রায় হবে ভবিষ্যতে, যেটা আমরা ফার্স্ট আমাদের অ্যাটাকটাই তো আশঙ্কা। হয়েছিল তুরিন আফরোজের, কে মনে আছে আপনার? যেটা এই দেখলাম আমরা, হ্যাঁ, এটা আমরা দেখলাম তুরিন আফরোজের উপরে। তারপরে আপনি ট্রাইব্যুনালের আপনার আহ, আপনার অনেক প্রসিকিউটর, যারা প্রসিকিউটর ছিলেন, যারা গত গত 15 বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচারগুলা লিড করলেন, ওদের মধ্যে 6 জনকে কিন্তু আপনার ক্রিমিনাল কেস দিয়ে রেখেছে একদম শুরুতেই, প্রসিকিউটরদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস, মানে যা ইচ্ছা তাই হচ্ছে। এবং শান্তির, আর শান্তিতে নোবেল পাওয়া তার আমলে, একজন, তার তার আমলে আমলে। এটাও পৃথিবী দেখলো আর কি। আসলে তো এগুলো তো খুব আশার কথা না। না, এগুলো তো খুব আশার কথা না, এটা খুব ব্লিক একটা পিকচার। কিন্তু আবার হয় কি, আমাদের অনেক সময় মানে আপনার সোজা সাপটা ভাবে একদম পরিস্থিতি যা খারাপ সেটা আমাদের জানা থাকা দরকার। অবশ্যই মানে অবশ্যই। উইদাউট এনি সুগার কোটিং, ও, মানে এটা এটা অফকোর্স। জানা থাকা দরকার। যেহেতু আমরা কথা বলছি এমন অ্যাক্টিভিস্ট, আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিজেদের মধ্যে আমরা আহ, মানে আমরা আসলে আশার কথা কোথায় পরে দাঁড়িয়ে বলবো, আগে আছি? হ্যাঁ, বাস্তবতাটা জানি। বাস্তবতা। আর হ্যাঁ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কিভাবে আগাতে এক্স্যাক্টলি। হবে, আমরা যদি রিয়েলিটিকে ফেস না করি তাহলে তো আর হবে না। আমি আরেকটা বিষয় যেটা জানতে চাই যে, আপনি যেহেতু আম, যুক্তরাজ্য যে থাকেন, তো 1971 সময় কিন্তু বিলাতে যে, মানে একজন, আপনি যদি এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেন, দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কিন্তু আসলে বিলেতে সবাই কাজ ও, করেছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, নিঃসন্দেহে। নিঃসন্দেহে একদম খুব একটা জোরালো একটা ছিল বিলাতের। তো এই যে 5ই আগস্টের পরে যে ইউনূস সরকার একটা জবরদখল নিয়ে নিল কিন্তু আমাদের বাংলাদেশকে, এবং সমস্ত কিছু বিলীন করে দিতে চাইছে, দিচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ মিনার, 32 নম্বর, আহ মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, কি বলবো, মানে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট তারা রাখবে না। বোঝাই যাচ্ছে পরাজিত শক্তি ক্ষমতায় চলে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আপনি কি বুঝতে পারেন যে, মানে বিলাতের সবাই কি সম্মিলিতভাবে আবার কিছু করার কথা ভাবছেন, বা কোনো প্রক্রিয়া কি চলছে আপনার জানা মতে? আপনারা কি করবেন কিছু? আপনি মুক্তিযুদ্ধের সময় এখানকার ভূমিকার কথা বললেন, আর হুম। আমি বলবো গত 15-16 বছরে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে পর্যন্ত আপনার কিন্তু জামাত শিবির বলেন, ওদেরও সমস্ত অ্যাক্টিভিটিসের কেন্দ্রবিন্দু ছিল লন্ডন। লন্ডন। তো হ্যাঁ। এটা হচ্ছে পরিস্থিতি। এবং হুম। সেটা শুধু কেন্দ্রবিন্দু মানে কি, সাংগঠনিক কেন্দ্রবিন্দু বলেন, ফান্ড রেজিং এর কেন্দ্রবিন্দু বলেন, তারা যে হ্যাঁ। পুরা ওয়ার্ল্ড ওয়াইড লবিং করছে, সেই লবিং গুলো আপনার সেন্টার হচ্ছে লন্ডন। লন্ডন থেকে আপনার তারা সেটা কোঅর্ডিনেট করছে এবং সেগুলোকে। তো এটা হচ্ছে যে মানে আরেকটা সাইড। এখন এটাকে আপনার প্রতিরোধ করতে হলে আপনার কিন্তু আমাদের 71-এর পক্ষের বা প্রোগ্রেসিভ যে কমিউনিটি বা অ্যাক্টিভিস্ট কমিউনিটি লন্ডনে বা ইউকেতে, তো সেটার রোলটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, খুব অ্যাক্টিভ এবং খুব ভিজিল্যান্ট হতে হবে। হুম। হুম। আনফর্চুনেটলি যেটা হচ্ছে এটা আহ, আমরা সেটা দেখি নাই, মানে সেই লেভেলের অ্যাক্টিভিজম আমরা দেখি নাই। ব্যতিক্রম তো অবশ্যই আছে, ব্যতিক্রম মানুষও আছে, ব্যতিক্রমী সংগঠনও আছে, দুটাই সংগঠন থাকে। আছে। কিন্তু আমি যেটা বলছি আপনার, মানে লেট মি বি ক্লিয়ার, এটা জেনারেল চিত্র বলছি, এটা হুম। কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে না। সমস্যাটা হয়ে গেছে আপনার এখানে আপনার লোকাল কিছু পলিটিক্স আছে, আপনার কিছু জেলাভিত্তিক যে মানে কিছু ক্লিক বলবো, এগুলোকে পলিটিক্স বলবো না, ক্লিক। সেটা হচ্ছে জেলাভিত্তিক ক্লিক। তারপরে ব্যবসায়িক স্বার্থভিত্তিক ক্লিক। আপনার ধরেন আপনার অনেক প্রোগ্রেস মানে কোনো একজন আওয়ামী লীগের কোনো একজন মানুষ, হ্যাঁ, যিনি আবার খুব প্রোগ্রেসিভ ভোকাল, দেখা গেলো যে তার কোনো একটা বিজনেস ইন্টারেস্ট আছে জামাতের কারো সাথে। হ্যাঁ, এখানে আপনার কোনো একটা ব্যবসা ওপেন করলো, সেটা একটা রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে, সেটা একটা মানি মানি মানে আপনার মানি চেঞ্জিং ফার্ম হতে পারে। তারপরে আপনার সেটা কোনো ট্রাভেল এজেন্সি হতে পারে। দেখা গেল যে তাদের মধ্যে পার্টনারশিপ, মানে ওটা হচ্ছে ব্যবসায়িক লেভেলে, এবং এটা খুব একটা কমন চিত্র। ঠিক আছে? তো এই জায়গাগুলো থাকে। এখন আমি বলতে চাই না যে তাদের এসব ব্যবসায়িক কারণেই কেউ এভাবে 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 আহ, একটা নিষ্ক্রিয়তা তৈরি হয়েছে বা এটা সেটা আমি বলবো না, কিন্তু নিষ্ক্রিয়তাটা আমরা দেখছি এবং সেটার কারণগুলো আমরা হয়তো আন্দাজ করতে পারি, স্পেকুলেট করতে পারি, বাট উই ক্যানট প্রুভ ইট।
তো বাস্তবে মানে রিয়েলিটিটা যেটা হলো, মানে ফলাফল যেটা হলো সেটা হচ্ছে যে বিলেতে সেই রকম আপনার আহ, যেই লেভেলে আপনার যে পর্যায়ে আপনার অর্গানাইজড সিস্টেমেটিক একটা কাউন্টার অ্যাক্টিভিজম থাকা দরকার ছিল একাত্তরের পক্ষে, সেই 71 সালের মতো সেটা কিন্তু আহ, আমরা দেখতে পাই নাই। সেটা গত 15-16 বছরই এরকম ছিল। তো আমি এখানে একটা জিনিস বলবো, এটা হচ্ছে একটা সাইড। আবার এটার কিন্তু মানে আরেকটা সাইডও আছে, যেমন ধরেন আপনার 2013 সালে, এটা হচ্ছে ইনফ্যাক্ট শাহবাগের 3 দিন আগে। হুম হুম শাহবাগ তখনও হয় নাই, শাহবাগ হচ্ছে হুম। ফেব্রুয়ারির 5 তারিখে। আর পাঁচ। ওটা হচ্ছে 2 তারিখে। আমার তখন মনে আছে যে আমরা এই আইসিএসএফ থেকেই আমরা একটা একটা মিটিং কনভেন করেছিলাম আপনার সমস্ত প্রোগ্রেসিভ সংগঠন, প্রোগ্রেসিভ রাজনৈতিক সংগঠন সবাইকে নিয়ে। তো এবং প্রায় আপনার 70টার মতো সংগঠনের রিপ্রেজেন্টেশন ছিল সেখানে। আমরা এক রাতে বসলাম, বসে ঠিক এই আলোচনাটাই আমরা করছিলাম, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন এক্স্যাক্টলি এই আলোচনা, যে আমাদের কি করা উচিত, আমাদেরকে আরেকটু সংঘবদ্ধ আরেকটু সিস্টেমেটিক হওয়া উচিত না, যেখানে আমাদের প্রতিপক্ষের ঘাঁটিই হচ্ছে বিলেত। তো আহ, এবং তখন কিন্তু সবাই একমত হয়েছিল এবং আমরা একটা রেজলিউশনও নিয়েছিলাম। আমরা ইনফ্যাক্ট কয়েক দফা কর্মসূচিও গ্রহণ করেছিলাম, যার মধ্যে অনেকগুলাই পরে শাহবাগেরই কর্মসূচি হয়ে যায় 6টার দিন। কর্মসূচি হয়েছিল। হ্যাঁ। তো জ্ঞান। তো আনফরচুনেটলি সেটা খুব বেশি এগোয়নি। আমি বরং এই আলোচনায় না যাই কি হলো এরপরে। হ্যাঁ, আপনার আহ, আহ, মানে আপনার মিটিংয়ে হয়তো সবাই সেটাকে এন্ডোর্স করেছেন, কিন্তু মিটিংয়ের বাইরে ফিরে গিয়ে আমরা সেই লেভেলের এটাকে ফলো আপ করা যেটা, সেটা ওইভাবে এগোতে পারিনি আমরা। সেটা আমাদের দিক থেকে একটা ব্যর্থতা। এটা হচ্ছে বিলেতের নর্মাল সিচুয়েশন। আর 5ই আগস্ট বা জুলাই মাসের পর থেকে 2024-এর, তার সাথে আরেকটা বিষয় যুক্ত হয়েছে। সেটা হচ্ছে, আপনি জানেন প্রোগ্রেসিভ কমিউনিটির একটা বড় অংশ এই পুরা এই তথাকথিত জুলাই আন্দোলনে তাদের একটা রোল ছিল। তারা রোল আহ, ছিল, হ্যাঁ। তাদের রোলটা ছিল, শুরু হয়েছে, আমি আমি বুঝতে পারি যে যখন নিজেদেরও ছেলে মেয়ে আছে, যখন দেখছে এত এত মানে অন্তত তারা তো ফেসবুক দেখলে তখন তো মানুষ যে কারোই মাথা মানে আপনার বিগড়ে যাওয়ার কথা, দেখছে যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং এবং মানে এক ধরনের, আমি বলবো যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল, এক ধরনের হিস্টেরিয়া তৈরি হয়েছিল। যে মানে এদের মধ্যেও আপনার কিছু কিছু মানুষ, তারা তাদের ক্রিটিক্যাল ফ্যাকাল্টিটার এক্সারসাইজ করে গেছে, যে তারা মানে যে জিনিসগুলা ঠিক খাপ ছাড়া লাগছে, অনেক কিছু অনেক কিছু মিলছে না, তারা প্রশ্নগুলা করছিল, কিন্তু মেজরিটি কিন্তু প্রশ্নগুলা করছিল না। তারা কিন্তু এক ধরনের হিস্টেরিয়াতে চলে গেল। হ্যাঁ, মানে শুরুতে। তো আমাদের সেই প্রোগ্রেসিভ কমিউনিটি, আমি আমি অন্যান্য দেশেও আমি জানি যে মোরলেস আমরা যা শুনি একই পরিস্থিতি, বিলেতেও একই পরিস্থিতি। তো আমাদের প্রোগ্রেসিভ কমিউনিটি আপনি যা ছিল আমি বললাম, আহ, সেটার মধ্যেও কিন্তু আপনার আহ, একটা বড় অংশ এখান থেকে আলাদা হয়ে গেল আহ, বা তারা এখনো ফিরে আসেনি বলবো। যখন দেশকে দেখছে এইভাবে বিপন্ন, 71-কে দেখছে এইভাবে বিপন্ন, তাদের সবাই ওইভাবে এখনো ফিরে আসেনি। সেটা কেন আসেনি কি জানি, হয়তো এটা ব্যক্তিগত ইগোর কারণে হোক, বা নিজেরা একটা ভুল করে ফেলেছে, সেটা মানতে সে চাচ্ছেন না। মানতে চাচ্ছে না। ইগো, হ্যাঁ, ইগো একটা ফ্যাক্টর, বিকজ যখনই আপনি দেখবেন যে যারা শিক্ষিত মানুষের মধ্যে ইগোটা খুব বেশি বোধহয় কাজ করে। এটা শিক্ষিত মানুষদের মধ্যে আসলে সমস্ত মধ্যে বেশি। ঝামেলা তো হ্যাঁ। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন যে হুম। সমস্ত ঝামেলা হচ্ছে শিক্ষিত মানুষদেরকে নিয়ে। শিক্ষিত মানুষদের মধ্যে, না হলে আসবে না কেন? কারণ হুম। ভুল হয়েছে, এটাকে আসলে ঠিক করতে হবে তো। তো বিলেতে 2 ধরনের প্রবলেম আর কি, এক কথায় বলতে গেলে। বুঝতে। একটা ছিল, আগেই ছিল, যে আমাদের হ্যাঁ। ঠিক যে পরিমাণ রেসপন্সের দিক থেকে আমাদের যতখানি অর্গানাইজড এবং যত বেশি সিস্টেমেটিক হওয়া দরকার, ইউনাইটেড হওয়া দরকার, সেটা আমরা না। আর সাথে যুক্ত হয়েছে আপনার এই জুলাই অগাস্টের ফল আউটটাও আমরা এখন ফেস করছি। তার মধ্যে অনেকে আবার ফিরে এসছেন, কিন্তু এর মধ্যে একটা আশার কথা, যেটা আপনি এইবারের যে ডিসেম্বরে, যেটা আমরা আশা করি নাই, হুম এবারের ডিসেম্বরে আমি আমি অনেক বছর ইউকেতে আছি, আমি কিন্তু কখনো এরকম দেখি নাই। হুম। এইবারের ডিসেম্বরে আপনার 20 থেকে 30টা এক এক শহরে, শুধু লন্ডনেরটা আমি জানি, অন্যান্য সিটিতেও হয়েছে, আমি ওগুলোর ডিটেলস জানি না। শুধু লন্ডনেই 20টার উপরে প্রোগ্রাম হয়েছে বিজয় দিবস, ভেরি বিজয় গুড। দিবস এবং শহীদ দিবস উদযাপন কমেমোরেট করা নিয়ে। তো এত কিন্তু হয় না, এবার হয়েছে। তার মানে কি, এটা এটা এক ধরনের মানে প্রতিরোধ। স্টার্ট, এ- প্রতি, হ্যাঁ এটা এক ধরনের প্রতিরোধ, এটা এক ধরনের রেজিস্ট্যান্স। প্রতিরোধ বা যখন মুছে ফেলার নিজেদেরকে চেষ্টা করা জানান হচ্ছে, দেয়া, হ্যাঁ। তো তখন আগে হয়তো যারা অ্যাক্টিভ হতেন না, হ্যাঁ, বা যারা আগে ভাবতেন যে ঠিক আছে বিজয় দিবস, হ্যাঁ অন্য কেউ করবে, আমি যে একটু ঘুরে আসবো, এবার হয়তো নিজেই অনেকে দায়িত্ব নিয়ে
কিছু না কিছু করেছেন। এবং আপনাকে একটা কথা বলি, আমি আমি যেটা জানি, আমরা আমরা নিজেরাও কয়েকটার সাথে সরাসরি যুক্ত ছিলাম। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তো হয়েছেই, অন্যগুলাতেও আমি জানি প্রতিটা অনুষ্ঠান শুরু হয়েছে আপনার জাতীয় সঙ্গীত দিয়ে, সবাই দাঁড়িয়ে গিয়ে। প্রতিটা, এটা কেউ আসলে কোনো প্ল্যান করেনি, ওটা হয়ে গেছে। মানে এটা এমনকি অনুষ্ঠান যখন আপনার করে না যে গ্রন্থনা করে, প্ল্যান করে, আমরা তো আমাদেরটাই জানি যে ওইভাবে আমরা এত এত স্পেসিফিক্যালি করি নাই। কিন্তু ঠিকই প্রোগ্রাম শুরু করার আগে সবাই দাঁড়ায় গেল, জাতীয় সঙ্গীত চালিয়ে দিয়ে আপনার জাতীয় সঙ্গীত গাইলো সবাই মিলে। তো এবং এটা শুধু আমাদের প্রোগ্রাম না বলেন, এটা প্রতিটা প্রোগ্রামে হয়েছে ইউকেতে, এবং 20টার উপরে আমি শুধু নিজেই জানি। আরো কত হয়েছে আমি জানি না। এটা শুধু লন্ডনে, এবং অন্যান্য সিটিতে কতগুলো হয়েছে মানে আমার কাছে পুরো খবরটা নাই। এবং এটা হয়েছে আপনার, যেমন ইউকেতে আপনার ডায়াসপোরাগুলো এক হওয়ার মতো এখন বেশ কিছু উদ্যোগ তৈরি হয়েছে। অনেক হয়েছে, যেমন অনেকগুলো ডায়াসপোরা অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশনগুলা তারপরে ব্যক্তি হিসাবেও যুক্ত হয়ে যেমন আপনাকে আমি বলেছি যে আপনি নিজেও এসছেন আমাদের কিছু কিছু হুম। আলোচনা আড্ডা এগুলাতে। হ্যাঁ। এরকম ইউকেতেও হচ্ছে, অনেকগুলা তাই হচ্ছে, না? এবং হ্যাঁ হচ্ছে। এবং শুধু তাই না, আপনার আহ, যেমন ধরেন, মানে আপনার নতুন, মানে একেবারে এক, মানে শুধু সমর্থক না 71 ইস্যুতে, আমাদের তো আসলে এখন সহযোদ্ধা দরকার, সহযোদ্ধা সৈনিক দরকার, কমরেড দরকার। এবং কমরেড সরকার। হ্যাঁ, তো সেই কমরেডরা, মানে আমরা যেন আরো অনেক বেশি আহ, মানে অ্যাক্টিভিজমের বিষয়গুলোতে আরো প্রশিক্ষিত সহকর্মী পাই, সে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। তো হ্যাঁ, সে এগুলো প্রশ্ন আমি ইউকেতে হচ্ছে। আপনাকে করব, সে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনার আপনি অ্যাক্টিভিজমের সাথে বহু বছর যাবত এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনি করেছেন, তো আপনার কিছু আহ, দায়িত্ব আপনি নিজে থেকেই নিয়েছেন সোসাইটির জন্য, এবং আহ, যেহেতু সিনিয়র মোস্টের কথা যদি আমি বলি, তাহলে আপনার কিছু রেসপন্সিবিলিটিও, বা আপনার যদিও এটা আপনার নিজের ইচ্ছে, আপনাকে কেউ এটা চাপিয়ে দেয়নি, বা আপনাকে এটার জন্য কেউ দায়িত্ব দেয়নি, আপনি নিজের উদ্যোগে নিয়েছেন, কিন্তু আপনার প্ল্যানটা কি যে অ্যাক্টিভিস্টদের কিভাবে আরো উৎসাহী করা যায়, ওই প্রসঙ্গে আমি আসবো। তার আগে তার আমার আগে আমি আরেকটু। একটু একটু ইন্টারাপ্ট করি, জি, বলেন। লোপা আপা। মানে লেটস নট হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট দ্যাট। এবং সেটা হচ্ছে যে মানে সিনিয়র মোস্ট তো নাই, ধারে কাছেও না। এখানে আসলে মানে আমার আমার কথা বলে না, আমার চেয়ে প্রচুর অনেক বেশি সিনিয়র মানুষ আছেন, অনেক বেশি অভিজ্ঞ আছে। মানুষ আছেন। এবং এবং আমরা, আর আমিও একা না। আমার মতো আপনার, মানে আমি বলবো যে আপনার এক সময় ছিল শত শত, এখন হয়তো কয়েক ডজন আছে এই কয়েক ডজন। জুলাইয়ের পরে। তো এরকম আমার মতো একইভাবে ফিল করে এরকম বহু মানুষ আছে। এবং সবাই কাজ করি, এবং আমরা এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ আছে, এবং বিভিন্ন বয়স, এটা আমি পেশা এবং জানি বিভিন্ন রায়হান। অভিজ্ঞতার মানুষ আছে, যেটা হ্যাঁ, সবচেয়ে বেশি জরুরি। তো জরুরি। রায়হান, আমি এই জন্য বলেছি সিনিয়র, মানে অনেক সময় হয় না যে ধরেন আমি কাজ করি, অনেস্টলি এই যে প্রথম আমি সামনে যেতে হয়েছে, কারণ নিরাপত্তা বা অনেক কিছু কারণে দেশ থেকে মানে লোক কমে গেছিল। অনেকে আছে পিছন থেকে কাজ করতে পছন্দ করে, সিনিয়র অনেক বছর যাবত কাজ করছে, তারা অনেক জানে, কিন্তু সবার তো সব ইয়ে থাকে না। আমি ওইভাবে বলছি যে আপনি যেহেতু সামনে এসে সবাইকে উদ্বুদ্ধ করছেন, ফেস তো একটা ফ্যাক্টর না। তা আমি সেই অ্যাঙ্গেলে ও বলেছি, আচ্ছা, অনেকে বুঝেছি আছে আমি। অনেক বেশি কাজ করেছে, আমি একদমই কাউকে একটা ইয়া একটা কথা করছি কি না। জানেন, মানে এটা তো জি। মানে বিশেষ করে আমাদের জেনারেশন, এবং জি। আপনিও আমাদেরই জেনারেশন। হ্যাঁ। আপনার মনে আছে যে যখন আপনার যুদ্ধাপরাধের বিচারটা শুরু হলো, আমরা কিন্তু, আমাদের জেনারেশন কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিটাকে আমরা দেখতাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে। আপনার মনে আছে? মনে আমরা আছে। কিন্তু এই সব এই এই টার্মটা ব্যবহার করতাম। এবং আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং কি ছিল আমাদের জেনারেশনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা 71-এর মুক্তিযুদ্ধ করিনি, দেখিনি, কিন্তু এই যে 71-এর মুক্তিযুদ্ধের যে বিচার, এটাকে আমরা একটা স্ট্রাগল হিসাবে নিয়েছি। এবং আমাদের একটা অলিখিত প্রতিজ্ঞা ছিল যে আমরা কেউ বাড়ি ফিরবো না, আমাদের জেনারেশনের অ্যাক্টিভিস্টদের মধ্যে ছিল। ছিল। এরপরে তো শাহবাগের পরে গত 10 বছরে আসলে অনেক কিছু ঘটেছে। আমরা অনেককে হারিয়েছি। তো কিন্তু সেটা হচ্ছে রায়হান। ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ কিন্তু রায়হান, একটা স্পিরিট আমাদের মধ্যে ছিল যে জাহানারা ইমাম, গণ আদালত, যেটা ফিনিশ হয় নাই, আমরা এবার এটাকে আম, শেষ করে এটাকে আমরা একটা পর্যায়ে নিতে চাই। আমাদের মধ্যে স্পিরিট, ওই উদ্যম, ওই আম, চেতনাটা ছিল আমাদের মধ্যে। এটা অ্যাবসলিউটলি। কেউ, আমরা ছোটবেলা থেকে বা যে কোনো পরিবেশ অবস্থা সবকিছু মিলে আমরা ওটা উইটনেস করে 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 আহ, আমরা এই জায়গায় গেছিলাম।
এরপর থেকে যা হয়েছে, ওখানে যে আমাদের জেনারেশন বললেন, আমার কাছে কেন জানি মনে হয় মুক্তিযোদ্ধারা বলেন আমাদের ব্যর্থতা, আমার কাছে মনে হয় আমাদের ব্যর্থতা। ওনারা তো আমাদের মধ্যে ওই স্ফুলিঙ্গটা ঢুকিয়ে দিয়েছিলেন, আমরা ওই পর্যন্ত গেছিলাম। এর পরের জেনারেশনকে আমরা কেন ওই বাতিটা দিতে পারলাম না? আমরা কোথাও কি ভুল করলাম? আমরা কি কোথাও কাট অফ হয়ে গেলাম তাদের সাথে? সেই এটা প্রশ্নটা এটা আমি এটা আপনার। আমার নিজেরও খুব কষ্ট লাগে যখন কোনো মুক্তিযোদ্ধা বলেন যে এটা ওনাদের ব্যর্থতা বা ওনারা, এটা আমার খুব কষ্ট লাগে শুনলে। কারণ হচ্ছে ওনারা তো আসলে জীবন বাজি রেখে একটা দেশকে স্বাধীন করলেন। হ্যাঁ, ওনাদের তো এরপরে দেখা উচিত এবং ওনাদের তো দেখার কথা এর পরের বাংলাদেশ কিভাবে বেড়ে উঠছে। ওনারা যখন ওনাদের ঘাড়ে নিয়ে নেন এই ব্যর্থতাটার দায়, তো এটা এটা খুব কষ্টের। হ্যাঁ, আহ, কারণ মানে এখানে অনেকদিন আমাদের পরে আপনার জেনারেশনের সাথে এই কথাটা ব্যর্থতাটা আমি তো, বুঝাতে পারলাম আর কি, যে হ্যাঁ, আপনি আমাকে রিলেট করলেন। যে আসলে আমার কাছে মনে হয় যে এরপরে তো আমাদের কাজ ছিল, আমরা কোথায় এরপরে আমাদের কাজ ছিল। আমাদের ল্যাকিংসটা হলো। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই, মোটা দাগে বলা যায় যে জেন জি মানে যারা এই বয়সী যারা করলো, এবং জেনারেশন আলফা যারা, তাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো আগ্রহ বা তাদের জানা, তাদের জ্ঞান কোনো কিছুই নাই, অ্যাজ ইফ একটা বিশাল বড় গ্যাপ। এই প্রজন্মটা এটার এই ল্যাকিংসটা নিয়েই কিন্তু বেড়ে উঠেছে। তো এই যে একটা ল্যাকিংস নিয়ে একটা জেনারেশন টু জেনারেশন বেড়ে উঠলো, আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যদি এখনই কারেকশন করা না যায়, সামনে আগামীতে কি হবে তা তো আমরা বুঝতেই পারছি। তো এখন এটাকে আসলে স্থায়ীভাবে এটাকে কিভাবে আমরা ওদের কাছে পৌঁছাতে পারি, আমাদের এই আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। আপনার আপনি আপনি কি আপনার এটা বিশ্লেষণটা কি, এটা আপনি এটা কি? এটা খুব লোপাপা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিষয় আপনি রেইজ করলেন। সেটা হচ্ছে আপনি যাদেরকে জেন জি বলছেন, মানে জি, যারা এই বা জেন আলফা, তো ওরা এখন অনেক বেশি ছোট। বেশি হ্যাঁ, ছোট, হ্যাঁ, কিন্তু যে আমাদের জেন জি, ভাবতে হবে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ। না? তো এই জেন জি যারা, আহ, জি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই জেনারেশনটা গত 15-16 বছর কিন্তু এমন এক বাংলাদেশে বড় হয়ে উঠেছে, বেড়ে উঠেছে ওরা, যেটার সময় আপনার যে সময় পুরো সময়টাতে একটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশের ক্ষমতায়, তাই না? খেয়াল করে দেখেন, হ্যাঁ, এই পনেরো সেটাই। ষোলো বছর ওরা কিন্তু বেড়ে উঠেছে পুরো এই গত আওয়ামী লীগ পুরা রেজিমের সময়, পুরা এই সময়টাতে, ওদের হ্যাঁ। পুরা বেড়ে ওঠাটা। যে হ্যাঁ, তার এক মানে, বছর বয়সের যে বাচ্চাটা, তার বয়স আজকে 16 বছর। তো তো এটার এটার হ্যাঁ, এটার দুটা দিক আছে। একটা দিক হচ্ছে যে এরা আসলে আপনার যখন কোনো মৌলবাদী শক্তি বা মৌলবাদের পক্ষাবলম্বন করা কোনো সরকার, ওদের সাথে জোট বাঁধা সরকার ক্ষমতায় থাকলে দেশে কি হয়, ওরা ওরা কখন আসলে ওটা তাদের ভোকাবুলারিতেই ছিল না, তারা দেখেই নেই ওটা। দেখেন। হ্যাঁ, এটা একটা। আবার আরেকটা হচ্ছে, এটা হচ্ছে একদিক থেকে এই যে আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, জি, সেখানে আমাদের নেশন বিল্ডিং এ কোনো একটা বড় ধরনের ভুল হয়েছে। হুম, নেশন বিল্ডিং এটা এ আমি কোনো একটা, এটা আমি মনে করি। হ্যাঁ, নেশন বিল্ডিং এ ভুল না হুম, হলে এই জেনারেশনটা কিভাবে এত সহজে নিজেকে নিজেদেরকে রাজাকার বলতে পারে? এটা বলতে পারার কথা না, এত সহজে বলতে পারার কথা না। মানে এবং এত হালকাভাবে নেওয়া ব্যাপারটাকে। তো ওখানে তো একটা বড় ধরনের ঘাটতি তো ছিলই। এখন সেই সোল সার্চিংটা আমাদের করতে হবে। করতে হবে এই কারণে যাতে এই ভুলটার পুনরাবৃত্তি না হয়, নাম্বার ওয়ান। কিন্তু আবার এই সাথে এটাও সত্য, ধরেন মানে যে নেশন বিল্ডিংও হলো, সবই হলো, তারপরেও যে আমাদের মানে একই জিনিস হতো না, মানে এখন যা হয়েছে জেনজির, ওদের যে যে অবস্থান 71-এর ব্যাপারে এক ধরনের কি বলবো, উদাসীনতা শব্দটা ব্যবহার করব আমি, তাও হয়তো হতে পারতো। কারণ হচ্ছে আমাদের 71-এর প্রতিপক্ষ যে শক্তি, তারা কিন্তু 10 বছর ধরে ওরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ ছিল। আপনি যদি দেখেন, গত কয়েক মাসে তো আমরা জানতে পারলাম যে অসংখ্য পাঠচক্র তারা অর্গানাইজ করেছে, অসংখ্য উদ্যোগ, হুম, ইন্টারনেটে সকাল বিকাল প্রপাগান্ডা চলছে। আহ, আপনার ইউটিউব ভর্তি হচ্ছে প্রপাগান্ডায়, 71 বিরোধী প্রপাগান্ডা, মুক্তিযুদ্ধ বিরোধী প্রপাগান্ডা, তারপর সরকার বিরোধী প্রপাগান্ডা তো আছেই। সেটা আমি মনে করি মানে মাইনর। কিন্তু 71-কে খেলো করা, ডিমিন করা, এই প্রপাগান্ডাটা ছিল 10 বছর ধরে। এখন সেটাও ছিল। এখন আমাদের বিগত সরকারের দিক থেকে নেশন বিল্ডিংয়ের সব কিছু সব বক্সে যদি টিক করাও হতো, তাতে এটাকে নিউট্রালাইজ হতো কিনা এই আমাদের আরেক সাইডের যেই আপনার এই এই যে অনস্লট,
একাত্তরকে আপনার মুছে ফেলার, সেটা আমি জানি না। কিন্তু ওটা ছিল ওদের দিক থেকে আপনার একাত্তরকে মুছে ফেলার একটা সিস্টেমেটিক প্রোপাগান্ডা অ্যাক্টিভিজম খুবই প্রবল ছিল গত 10 বছর, যেটা আমাদের দিক থেকে ছিল না। আবার সরকারের দিক থেকেও আপনার নেশন বিল্ডিং এর স্টেপগুলোতে নিঃসন্দেহে ঘাটতি ছিল। আর আপনি যেটা বললেন না আমাদের অ্যাক্টিভিজমদের ক্ষেত্রে, অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে, আমি একটা দায় অ্যাক্টিভিস্টদেরকেও দিব। কারণ সব হ্যাঁ, দায় তো সরকারের না। সব গত দায় 10 বছর, সরকারের না। গত 10 বছর নিঃসন্দেহে আমরাও আমাদের দায়িত্ব পালন করি নাই পুরোপুরি। হ্যাঁ, অবশ্যই এটা আমার মনে হয়, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যেটা নেশন বিল্ডিং, যেটা আপনি বললেন যে উম, শিক্ষা ব্যবস্থা চরম ভাবে এই যে একটা কারণ মাদ্রাসাগুলায় কোনো জানেন তো কিভাবে তারা কি কি মানে তাদের কারিকুলাম, তাদের বই খাতা, তাদের আমরা সকালবেলা স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত করি, ওরা করে না। বাচ্চাগুলো তো এভাবে এভাবে বড় হচ্ছে না, যা দেখবে কোনো সাংস্কৃতিক মুভমেন্ট নেই কোথাও না। পক্ষান্তরে ইসলামিক ওয়াজ দিয়ে ভরা, যা দিবেন যেই প্লেটে, মানে এটাই তো হয় আমরা যা শিখেছি। এবং মডেল হ্যাঁ, মসজিদ। মডেল মসজিদ মানে যেখানে পাড়ায় পাড়ায় মসজিদ সেখানে মডেল মসজিদ। কোন সাংস্কৃতিক বিদ্যালয় আপনি শুনেছেন হয়েছে এক ছায়ানটা নালন্দা ছাড়া? তো এগুলা উদীচী তাও বেঁচে আছে, তাও আমি বলবো যে এটা একটা সংগঠন যে গান বাজনা করে। আমাদের কালচারের থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো কারণ সেই আমরা জন্য আমি যখন নেশন বিল্ডিং এর কথাটা আপনি বলছেন, হুম এটা তো শুধু ধরেন আপনার আহ, মানে যেটা সেকুলার শিক্ষা ব্যবস্থা যেটা, সেকুলার সেটা শিক্ষা ব্যবস্থা, শুধু সেটার না কিন্তু, সেটাতে যেমন করা উচিত ছিল, একই সাথে ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল সেখানেরও আপনার সিলেবাস থেকে শুরু করে, সেটাই। কারিকুলাম থেকে শুরু করে, হ্যাঁ, ওরা কিভাবে অপারেট করবে, সেখানেও তো একটা স্টেটের একটা মানে একটা সে দায়িত্ব থাকা ছিল দরকার না। ছিল। সে কথাই হ্যাঁ। তো মাদ্রাসার কথা, মানে ইভেন দ্য স্কুলও আপনি শিক্ষা ব্যবস্থা বারবার বই চেঞ্জ করা, বই থেকে রবীন্দ্রনাথকে সরিয়ে ফেলা, মানে এই যে এক একটা কাজ, এগুলা তো সরকারের দায় তো আছে, আমাদের ব্যক্তিগতভাবে দায় আছে, সেটা আমরা বলছি। কিন্তু আমাদের অপরচুনিটি স্কোপও তো থাকতে হতে পারতো। আপনি নিজে চিন্তা করেন গত 15 বছরে আপনি কতটা কথা বলার স্কোপ কি পেয়েছেন? আমি বলতে পারি আমি পাইনি। ও, এবং সেটা তো কমপ্লিটলি মানে এবং একেবারেই আমার আরেক ইস্যু। আমার খুব লজ্জা লাগতো যে কথা বলতে গেলে আবার কি মনে করে, কোনো সুযোগ নিতে আসছি কিনা, মানে চেপে চেপে থাকতাম। এখন না, অনেক না, না, বেশি আপনি কথা তো বলতে যেটা পারি। বললেন সেটা তো অনেক মানে সফট ধরনের হুম, কনসিকোয়েন্স। হ্যাঁ, হুম, কেউ কিছু মনে করা, কারণ এরপরে তো আরো অনেক কিছু ছিল, আপনার লেবেলিং ছিল, হ্যাঁ, ডিজিটাল সিকিউরিটি আইন, এর আগে তো এটা ছিল। অন্য নামে ছিল আপনার, মানে অনেক ধরনেরই আসলে আহ, অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল ডেফিনেটলি। প্রতিবন্ধকতা ছিল। তো রায়হান, মানে আমি বলবো যে সবাইকে আসলে আমাদেরকে নিজেদের আত্মসমালোচনা করতে হবে, বুঝতে হবে যে আমরা কোথায় ল্যাকিংস ছিল আমাদের, সেখান থেকে যদি আগাই তাহলে আমরা হয়তো আগাতে পারবো। দেখেন, যখন যুদ্ধাপরাধের বিচার চলছিল তখন, এবং বিচারের পরেরও কয়েক বছর, আমাদের একটা বড় কনসার্ন ছিল যে আপনার মানে পাবলিক ডোমেইনে বিচারটাকে নিয়ে কিন্তু আপনার প্রচুর নেগেটিভ কথা ছিল। প্রচুর। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আপনার অপেড বলেন, মিডিয়াতে বলেন, প্রচুর নেগেটিভ কথা। তো আমরা একটা জিনিস প্রায় আলোচনা করতাম, যে আজকে থেকে 10 বছর পরে আমাদের ছেলেমেয়েরা, ওরা যদি ধরেন বাই চান্স গুগল করে জানতে চাইলো যে আমাদের বাবা মারা তো এগুলো নিয়ে কাজ করতো, এগুলো নিয়ে খুব ফিল করতো, দেখি ব্যাপারটা কি, তারা কিন্তু দেখবে ওখানে ওসব আলোচনায় ওসব প্রোপাগান্ডাগুলাই তারা দেখবে। হ্যাঁ, বা মানে আপনার মানে ডিস্টর্টেড ভিউগুলাই তারা দেখবে, এবং দেখে কিন্তু তারা বিচার একদম। প্রক্রিয়াটাকে খুব একটা ভুল ধারণা পাবে। তো আমাদের হ্যাঁ, কনসার্ন ছিল এটা, যে 10 বছর পরেই কিন্তু আমাদের ইতিহাসটা উল্টে যাবে, বা 15 বছর পরে আমরা তখন আমাদের বাচ্চাদেরকেই তারা নিজেরাই সার্চ করে দেখবে যে একদম ভুল জিনিস, মানে উল্টা জিনিসটা দেখবে। তো এটা ছিল শুধু, আপনি খেয়াল করেন তার মানে কি, জাস্ট এক জেনারেশন পরেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের যুদ্ধাপরাধের বিচারের ইতিহাস, এগুলা এগুলা কিন্তু তখন অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে একটা জেনারেশনের কাছে। ঠিক আছে? তো তো তার মানে কি, আমাদেরকে তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস, একাত্তরের ইতিহাসকে জেনারেশন আফটার জেনারেশন যদি আমরা এটাকে পাস অন করতে যাই, তাহলে প্রবলেমটা কিন্তু জেনারেশনাল। সেখানে শুধু জেন জি বা জেন আলফা না, আপনাকে চিন্তা করতে হবে আরো 5 জেনারেশন পরে। পরের হ্যাঁ, হ্যাঁ, যেমন অবশ্যই। এটা আপনার আমাদের সামনে একটা ভালো উদাহরণ আছে। উদাহরণটা কি জানেন? আপনার আর্মেনিয়ান জেনোসাইডের কথা আপনি জানেন, হুম। 19 শতকের মানে গত শতকের শুরুতে হয়েছিল।
এবং ওরা কিন্তু 100 বছর পার হয়ে গেল, ওদের একসময় দেশও ছিল না। ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো ডায়াসপোরা হিসাবে, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের আর্মেনিয়ান ডায়াসপোরার মানুষরা তাদের মানে তাদের জনগোষ্ঠী এক হয়ে তারা ওভাবে নিজেদের ইতিহাসটা চর্চা করতো। তারা একটা ইন্টারেস্টিং জিনিস করলো সে গত 5 জেনারেশন ধরে। সেটা হচ্ছে তারা কিন্তু তাদের জেনোসাইডের হিস্ট্রি, তাদের হেরিটেজ বলেন, তাদের তাদের সাফারিং বলেন, এটা কিন্তু প্রত্যেকটা পরের জেনারেশনকে তারা পাস অন করতে পেরেছে, এবং খুব সাকসেসফুলি পেরেছে। এবং 5 জেনারেশনে আপনার তাদের ডেডিকেশন একটুও কমেনি। যে আজকে আপনি আর্মেনিয়ান যাদেরকে 5th জেনারেশন দেখছেন, তারা সেই ফার্স্ট জেনারেশনের মতো করেই ফিল করে। তো তো আমাদের সামনে একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে যে এভাবে আপনি কিন্তু আপনার মেমোরি বলেন, 71-এর মেমোরি বলেন, হিস্ট্রি বলেন, আপনি কিন্তু জেনারেশনালি পাস করতে পারেন। আর পাস না করলে যেটা হবে, তাহলে এক জেনারেশনের মধ্যে আমরা বেঁচে থাকতে থাকতেই আপনার হিস্ট্রি রিভার্স হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার এখানে থেমে থাকার কোনো জায়গা নেই। আপনাকে হিস্ট্রিটাকে পাস করতে হবে, এবং সেটা কিভাবে আপনি সবচেয়ে এফিশিয়েন্টলি, সবচেয়ে কার্যকরভাবে করতে পারেন, সেটার জন্য ভাবার ব্যাপার আছে। সেখানে আপনার মানে কালচার টু কালচার তো আমরা তো আলাদা, আমাদের হিস্ট্রিও আলাদা। আমরা তো আর আর্মেনিয়ানদেরকে বাই দ্য বুক ফলো করব না। কিন্তু ফলো করবো না, কিন্তু এক্স্যাক্টলি। আমাদের মানে আমাদের নিজেদের গ্রাউন্ডেড একটা স্ট্র্যাটেজি লাগবে। কিন্তু এটা না করলে যেটা হবে, এই এক জেনারেশনের পরেই কিন্তু আমাদের জেনারেশন হবে যে শেষ জেনারেশন যারা 71-এর চর্চা করছে। হ্যাঁ, কারণ আমাদের যখন নাকি এই যে আন্দোলনটা হচ্ছিল জুলাইয়ে, তখন কিছু তথ্যের জন্য খুঁজ খুঁজতাম আর কি, যে এটা তো গভর্নমেন্টের, যেহেতু গভর্নমেন্টের আওয়ামী লীগ গভর্নমেন্টের অনেক আহ, অনেক তথ্য প্রযুক্তির সাইট ছিল, কোথাও কোনো ইনফরমেশন নাই। মানে তারা এত কেয়ারলেসলি কোনো কিছু নিয়ে বোধহয়, সেই তুলনায় আপনি যদি মানে পরাজিত শক্তি দেখেন, ওরা তো উইকিপিডিয়া টিডিয়া সব দখল করে ফেলছে, একদম। বিকজ ওরা কাজ করেছে ওখানে, আমরা কাজ করি নাই। তো অবশ্যই এটা তো আমাদেরকে ভাবতে হবে আমাদের। এটা 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 আশা এটা করছি, ভালো। এটা হ্যাঁ। আপনার, আমরা ছোটবেলায় আমরা একটা গল্প গল্প পড়েছিলাম না, আপনার কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশের গল্প, হ্যাঁ। আমাদের অবস্থা হয়েছে সেই খরগোশের মতো। মানে খরগোশের এটা মতো। খুব, আমি খুব হার্শলি বললাম। আমাদের পক্ষের, 71-এর পক্ষের অ্যাক্টিভিস্টরা আমরা ওই খরগোশ সিনড্রোমে আক্রান্ত হয়ে গেছিলাম। আমরা আমরা ভেবেছিলাম যে আমরা একটু এগিয়ে আছি, বা আমরা মানে একটু মানে কি বলে মানে ওই মানে গল্পের খরগোশ যা করেছিল আর কি। তো তখন কচ্ছপটা কিন্তু এগিয়ে গেল। তো হ্যাঁ, আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমাদের যখন গণজাগরণে আমাদের যখন দাবি আদায় হলো, আমরা চলে গেলাম, আমরা মনে করেছি আমরা আমাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে, সবাই আমি আমাদের ওইটাই পক্ষে। বললাম আর কি, আমরা যখন ভেবেছি আমরা একটু এগিয়ে আছি। এগিয়ে আছি, এই যে আপনি যেটা বললেন ওইটাই। তো উম, আশা করছি আমাদের আমাদের কথা তো সবাই শুনবেন, যারা, যাদের শুনলে কাজ করতে পারবেন, স্কোপ আছে, তারা নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনে ভাববেন, আমাদেরকে কাজে লাগাতে চাইলে লাগাতে পারেন। তো এছাড়া আমাদের তো কিন্তু লোপাপ, আমাদের কিন্তু করার মতো প্রচুর কাজ আছে। প্রচুর কাজ আছে। কাজের কোনো অভাব নাই। আহ, সেসব কাজের এই মুহূর্তে অনেক উদ্যোগের কথা আমি জানি, উদ্যোগগুলোও আছে, যুক্ত হয়ে যাওয়ার উপায় আছে। একটা কাজে যুক্ত হয়ে গেলেই হলো। যুক্ত হ্যাঁ, হয়ে যান, আমার কথা হচ্ছে হয় যুক্ত হয়ে যান, না হলে নিজে একটা উদ্যোগ নিয়ে লিড করা শুরু উদ্যোগ নিয়ে করেন। শুরু করে দেন, একদম সেটাই আমি। একদম। আমাদের বসে থাকার আসলে সুযোগই নাই, সময়ও নাই। তো আমরা একটু অন্য প্রসঙ্গে, যে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেও চলে এসেছি। এবারে আমি যেটা বলবো যে আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্বব্যাপী স্বীকৃতি 1971 সালের গণহত্যার অপরাধে বিচার করার জন্য। অথচ সেই ট্রাইব্যুনালে এখন বিচার করার প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বকারী দল, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নেত্রী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা যারা শুরুতেই বললাম আর কি। এরকম আন্তর্জাতিক বিচার কতটা গ্রহণযোগ্যতা পাবে বলে আপনি মনে করেন? যারা নাকি গণহত্যার দায়ে অপরাধে অপরাধী, তারাই সেই বিচার চালাচ্ছে। মানে এটা আপনার কি আহ, মনে হয়, আপনার দৃষ্টিভঙ্গি? গ্রহণযোগ্যতার বিষয়টা আমার মনে হয় না। মানে গ্রহণযোগ্যতা প্রশ্ন যদি আপনি আন্তর্জাতিক ধরেন, ভাবে। হ্যাঁ, হ্যাঁ। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার যে প্রশ্নটা, হুম। আহ, এটা অলরেডি প্রশ্নবিদ্ধ। ঠিক আছে? হুম। কারণ আগে যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন, হুম। তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে প্রসিকিউটর। হুম। এবং তারা কোনো নিরপেক্ষ প্রসিকিউটর না, তারা যে একটা রাজনৈতিক হ্যাঁ। একটা এজেন্ডা নিয়ে প্রসিকিউটর, এটা একদম স্পষ্ট দিনের আলোর মতো। জি। হ্যাঁ। এবং এটা এই এই বিচার প্রক্রিয়াটার সাথে এখন যাদেরকে যুক্ত করা হয়েছে, তারা একেবারে চিহ্নিতভাবে পার্টিজান মানুষ। আপনি পার্টিজান মানুষ ইনভলভ থাকলে এটা ওই বিচার এমনি প্রশ্নবিদ্ধ হয়।
আর এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদের দে হ্যাভ এন এজেন্ডা। তাদের কাছে বিষয়টা হচ্ছে যে আপনার অনেকটা প্রতিশোধ নেওয়ার মতো। হুম। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রতিশোধ নিচ্ছে। দুটা 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 মোটিভেশন, একটা হচ্ছে প্রতিশোধের মোটিভেশন। হ্যাঁ, যে আহ, তারা মনে করে যে তাদের নেতা, মানে গোলাম আজম থেকে শুরু করে তাদের যেহেতু এই এই আদালতে বিচার হয়েছে, এবার আমরা এটার, এবং তাদের সেসব যেসব নেতা ওদের বিচার হয়েছে, এবার এটা প্রতিশোধ নিব আমরা যারা বিচার করেছে। এবার তাদেরকে কোনো না কোনো ছুতা নাতায় কোনো একটা ভুয়া মামলা দিয়ে কিছু দিয়ে হয় হয়রানি করবো, নাহলে বিচার করব। সেটা একটা ক্যাঙ্গারু কোর্টের মধ্যে, মানে যেভাবে পারে বিচার করবে। এটা একটা একটা মোটিভেশন। সেকেন্ড মোটিভেশনটা হচ্ছে মকারি। এই পুরা ট্রাইব্যুনালটাকে নিয়ে একটা মকারি করা। ঠিক আছে, আপনি দেখেন মকারিটার মাত্রাটা, আপনাকে আমি একটা উদাহরণ দেই। যেটা হচ্ছে আপনার জুলাইতে আপনার প্রচুর মানুষ মারা গেছে, যেগুলোর প্রত্যেকটার মানে আপনার ফার্স্টে তদন্ত হওয়া দরকার যে কোন 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 মানুষটা কোন পরিস্থিতিতে মারা গেল, এবং এবং কোন পুলিশটা দায়ী অথবা অন্য কোনো তৃতীয় শক্তি দায়ী কিনা। প্রতিটা কেসকে আলাদাভাবে তদন্ত হওয়া দরকার, সেটা একটা জিনিস। এই বিষয়ে কারো কোনো ডিসপিউট নাই। এটা যে কোনো বিবেকবান মানুষ তাই চাইবে। এবার আপনি খেয়াল করেন জুলাইয়ের মৃত্যুগুলোকে ওরা কি বললো? এটা হচ্ছে জেনোসাইড, এটা গণহত্যা। এখন এটা কোনো আইনের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, মানে প্লেন অ্যান্ড সিম্পল। তাহলে ওরা এটাকে গণহত্যা কেন বলছে? বলছে এই কারণে, আপনি খেয়াল করবেন ওরা যেটা করছে সেটাকে বলে মিররিং। এটা আমি এর আগেরও আমরা কয়েকটা আলোচনায় এটা আমরা উল্লেখ করেছি। হুম, মিররিং। মিররিং মিররিংটা হচ্ছে আপনি একটা জিনিসকে, যেমন এটা, এবং এটা মিররিংটা হচ্ছে যে এটা আপনার আপনার যে কোনো জেনোসাইড ডিনায়াল করা বা জেনোসাইডকে ডিস্টর্ট করার, এটা একটা খুব প্রতিষ্ঠিত টেকনিক। এটা এর আগে অনেকে করেছে। মানে যারাই এটা জেনোসাইডকে ডিনাই করতে চায় বা যেটাকে হিস্ট্রিটাকে ডিস্টর্ট করতে চায়, তারাই এটা করে। এখানে মানে মিররিংটা কিভাবে হচ্ছে? আপনি 71-এর এগেনস্টে 2024-কে দাঁড় দাঁড় করিয়ে করা দেবেন। দিয়েছে। আপনি 71-এর গণহত্যা জেনোসাইডের এগেনস্টে 2024-এ যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলোকে আপনি গণহত্যার লেভেল দিয়ে দিলেন, জেনোসাইড বলে দিলেন। 71-এর অপরাধের বিচার হয়েছে আপনার ট্রাইব্যুনালে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। এবার আপনি আহ, আহ, জুলাইয়ের অভিযোগগুলোর আপনি বিচার করবেন কোথায়? এই ট্রাইব্যুনালেই করবেন। এই ট্রাইব্যুনালে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একদম মিররিং, একদম টেক্সট বুক। তো এটার একটা, আরেক মানে যে একটা বললাম না প্রতিশোধ, যেটা রাজনৈতিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে মকারি করা। এটা নিয়ে এক ধরনের তামাশা করা বেসিক্যালি। হুম। কারণ এরকম একটা আদালত, মানে এই এই পবিত্র আদালতে আপনার আমাদের ইতিহাসের ভয়ঙ্করতম অপরাধের বিচার হয়েছে, এবং সেগুলোর মানে বিচারের মধ্য দিয়ে সত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেটাকে মকারি করা, এমন একটা সিচুয়েশন তৈরি করা যাতে আমরাও বলতে বাধ্য হই যে এই ট্রাইব্যুনালটা দেখো না কিরকম। কিন্তু গ্রহণযোগ্যতা আচ্ছা। প্রশ্ন যখন আপনি করেছেন, আহ, এটা গ্রহণযোগ্য হবেই না, এটা শুরু থেকেই আসলে প্রশ্নবিদ্ধ। কিন্তু আরেকটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, জি। বাংলাদেশে কিন্তু যেটা হচ্ছে এখন, যেটা আমি একটু আগে বললাম শুরুতেই, যে ল্যামকেন ইনস্টিটিউটের স্টেটমেন্ট উঠে এসছে যে হুম হুম। বাংলাদেশে এখন একটা গণহত্যার অনেক লক্ষণ দেখা যাচ্ছে। দেখা অনেক যাচ্ছে। ধরনের মৃত্যু নিপীড়ন হচ্ছে, যেগুলা এইগুলা কিন্তু আসলে আপনার মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। যে আইসিটি একটা কিন্তু আপনার 1971-এর অপরাধগুলোর জন্য সীমিত করে দেওয়া হয়নি শুরু থেকেই। হয় নাই, হ্যাঁ। এটা এমনভাবে ড্রাফট করা, বলা হচ্ছে যে এটা তো 73 সালের আইন। বলা আইন, হলো যে হ্যাঁ। 73-এর আগে এবং পরের যে কোনো জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের বিচার করা যাবে এই আইন দ্বারা। এখন 73-এর আগে বলতে তো 71-ই বোঝায়। এর মধ্যে যা কিছু ঘটেছে সবই আসলে এই আইনের মধ্যে পড়ে। তো তো আপনি যদি একদম টেকনিক্যালি বলেন, এই আদালতে বিচার করা যায়। জুলাইয়ের ঘটনারও বিচার করা যায়, অগাস্টের পরের ঘটনারও বিচার করা যায়। হুম। যেটা ওরা এন্ডেমেন্সি দিয়ে দিল। ওরা ওরা আবার ইন্ডেমনিটি দিয়ে দিল, এবং ইন্টারেস্টিং ইন্ডিয়ান। হচ্ছে ওরা এটা ওদেরকে কে আপনার পরামর্শ দিয়েছে আমি জানি না। ওরা কিন্তু ইন্ডেমনিটিটা দিল, এটা আসলে এক ধরনের অ্যাডমিশন অফ গিল্ট। মানে তারা যে আসলে অন্যায় করেছে সেটাই তারা, এটা আহ, এটা এক মানে ধরনের হ্যাঁ। স্বীকারোক্তি দিয়ে দিল। হ্যাঁ। কারণ হচ্ছে এই ধরনের ইন্ডেমনিটির কোনো আইনি বেসিস না। নো ক্রাইম নো ইন্ডেমনিটি। নো তার মানে ইন্ডেমনিটি। যেখানে কোনো ক্রাইম নাই, তার মানে ওরা বললো যেখানে ক্রাইম আছে, এবং আমরা সেটা ইন্ডেমনিটি দিলাম কারণ আমরা এটা ঘাটাতে চাই না। আমাদের প্রচলিত বাংলা একটা ইয়ে আছে, প্রবাদ, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। কলা খাই না, ওরা আগ বাড়িয়ে কিন্তু বলে দিল যে আমরা কলা খাই না। আমরা কলা খাই না, ওরকম আর কি। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আমি দুইটা বিষয় আপনি আমার দর্শকদের জন্য বলবেন। এক হচ্ছে, আসলে আপনার তো একটা লিগেসি আছেই, আপনি অনেক বছর যাবত অ্যাক্টিভিজমের সাথে জড়িত। আমাদের গণজাগরণের কথা যদি বলি, তারপরে নানা সময় জাতিসংঘের সাথে কাজ করছেন, সময় সময় কাজ করছেন। তো আমাদের যে অ্যাক্টিভিস্টরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি অল্প করে কিছু বলবেন, যেন তারা কিভাবে ইন্সপায়ার হয়, তারা কিভাবে গ্যাদার্ড হয়, কাজ করতে পারে এবং কাজ করা যে উচিত এটা। আর আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের জন্য আমি আমার সব দর্শককে বলি কিছু বলতে। আমি খুব সাধারণ কিছু কথা বলবো, মানে ছোট মুখে খুব বেশি বড় কথা বলা যায় না। আমি খালি একটা বলবো যে কোনো অ্যাক্টিভিজমকে, মানে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আমি শেয়ার করছি, এটা আমার কোনো জি। উপদেশ না, কোনো কিছু না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যে কোনো ক্রাইসিস, সেটার সেটাকে রেসপন্ড করতে হলে আপনাকে ক্রাইসিসটাকে বুঝতে হবে প্রথমে। এটার স্বরূপটা বুঝতে হবে, যে আসলে যে সংকটটা আমরা দেখছি সেটা কত গভীর এবং কত বিস্তৃত, এটা হচ্ছে বোঝাটা জরুরি। আর সেটাকে যখন আপনি রেসপন্ড করবেন, আপনার রেসপন্সটাও সেই ক্রাইসিসের সমানুপাতিক হতে হবে অ্যাটলিস্ট, অথবা তার চেয়েও শক্তিশালী। আর না হলে, স্ট্রং। এটা হচ্ছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা যখন কাজ করি, দুজন মানুষ, তিনজন মানুষ, পাঁচজন মানুষ কাজ করতে করতে সহযোদ্ধা হয়ে উঠি, এরপরে আরও পাঁচটা সংগঠন এক হয়, আমাদের সবসময় কিছু একদম ন্যূনতম কিছু বিষয় একদম ঐক্যমত থাকতে হবে, ন্যূনতম বিষয়। সব বিষয়ে ঐক্যমত আমাদের হবে না, হয় না, বেসিক বিষয়টাতে। কিছু বেসিক বিষয় হতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এবং একদম কম্পালসারি এটা হওয়াটা। আর সবার আগে আপনার আহ, এই ঐক্যমত্যের প্রসেসটার মধ্যেও কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে, যে যে কিছু বিষয়, এবং সেটাকে আহ, আমি বলবো যে আপনার মস্তিষ্কটাকে সশস্ত্র করা। মস্তিষ্কটা সশস্ত্র করলে, মানে আমরা যে টাইপের অ্যাক্টিভিস্ট, আমরা তো কি বলে কাটা রাইফেল শটগান নিয়ে দৌড়াবো না আমাদের। না। আমরা 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 কাজ করব শান্তিপ্রিয় অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, যদিও মানে ওই যে হেলাল হাফিজের ভাষায় যে মানে শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে যায়। হ্যাঁ, যুদ্ধে কিন্তু যায়। তো কিন্তু যেটা বলতে বলতে চাচ্ছিলাম যে মানে মস্তিষ্কটা সশস্ত্র করা বলতে মিন করে যে আপনার একদম কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা উচিত। নিজে বোঝা, ওটা ওটা জরুরি এই কারণে যে কেন করছেন আপনি নিজে আগে বোঝেন, সো দ্যাট আপনি অন্যকে বোঝাতে পারবেন। এবং আহ, আরেকটা লাস্ট যেটা আমরা খেয়াল করি, যে আমাদের অনেক সময় আমাদের অ্যাক্টিভিজমগুলো ওটা না চাইলেও হয়ে যায়, যে খুব রিয়াক্টিভ হয়ে যায়। রিয়াক্টিভ মানে যে কিছু একটা ঘটলো, যেমন ধর প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, ঠিক আছে, হুম। তো আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নির্ভর হয়ে যায় যদি অ্যাক্টিভিজম, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও আপনি লিড করবেন, আপনি রেসপন্ড করবেন, যে বর্তমানে যা হচ্ছে সেটাকে আপনি রেসপন্ড না করে ঐতিহাসিক বিষয়কে রেসপন্ড করবেন, সেটা তো মানে সেটাও কোনো কাজের কথা না। কিন্তু শুধু যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক অ্যাক্টিভিজম হয়ে যায়, যে কিছু একটা হলো আমরা শুধু এটাতেই রেসপন্ড করবো, কিছু হলো অন্য পক্ষ কিছু করলো, এবার আমরা একটা পাল্টা দিলাম, এটাকে রিঅ্যাক্টিভ অ্যাক্টিভিজম বলে। এটা ইন দ্য, মানে এটা 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 কোনো সঠিক পন্থা না। অনেক সময় ইউ হ্যাভ টু সেট দ্য রুল, মানে সেট দ্য গেম, সেট দ্য রুলস অফ দ্য গেম, মানে প্রোঅ্যাক্টিভ হওয়া, যে হুম। নিজেদের কাজগুলোও ইম্পর্টেন্ট যেটা, এবং সেখানে ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না। ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না আপনার প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে। আপনি ওটার মধ্যে আগের যে যা যা করে যাচ্ছেন সেটাই স্টেডিলি আপনি ওটাতে স্টিক করতে হবে। তো আহ, এটা আমি বলছি ওই জায়গা থেকে, আমি এটা আমার কোনো উপদেশ না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমরা কিছু জিনিস ঠেকে শিখেছি যদি বলি, আমি আপনাকে, এটা কিছু জিনিস আমরা ঠিকই শিখেছি, যে মানে কিছু জিনিস রিয়েলাইজ করেছি যে যেগুলো আগে হয়েছে, এবং এটা প্রবাবলি মানে আমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত এই টেন্ডেন্সিগুলো। আর খুবই যে কোনো গুরুত্বপূর্ণ বললেন। ওটারই পার্ট হচ্ছে যে আপনি যখন বললাম প্রোঅ্যাক্টিভ, সেই প্রোঅ্যাক্টিভিজমটা খুব ফিউচার ফেসিং হতে হবে, ভবিষ্যৎ দেখা। এবং সেই ভবিষ্যৎ শুধু এক মাস পরের ভবিষ্যৎ না, বা এক বছর পরের ভবিষ্যৎ না। আমি যেটা একটু আগে বলছিলাম না, যে ইন্টার জেনারেশনাল, আপনি এক জেনারেশন পরে, দুই জেনারেশন পরে, তিন জেনারেশন পরে আপনাকে ওভাবে চিন্তা করতে হবে। এখন চিন্তা করলেও আমরা তো আর ভবিষ্যৎ দ্রষ্টা না, আমরা তো নস্ট্রাডামাস না। কিন্তু যেটা হয়, আপনি যত দূরের চিন্তা করবেন, তাতে যেটা হয় আপনার বর্তমানের ভিত্তিটা তত বেশি স্ট্রং হয়। তরুণ প্রজন্মর জন্য একটু কিছু বলেন, আমাদের তরুণ প্রজন্ম যারা জেনজি আছেন। আমার শুধু একটাই কথা আছে, যে মানে ওরা ওরা তো জানলো, মানে কিছু জিনিস জানলো, আংশিকভাবে জেনে তারা একভাবে চিন্তা করছে। ওদের প্রতি একটা আহ্বান হচ্ছে যে আহ, দেখো, মানে মানে তোমাদের হাতে এখন আরো অনেক বেশি টেকনোলজি, অনেক বেশি অ্যাক্সেস ইনফরমেশনে। আমার কথা হচ্ছে জেনেছো কিছু জিনিস, আরো জানো, আরো জানো, আরো জানতে চাও, এবং সব কিছুকে প্রশ্ন করো।
মানে সেটা আমাদেরকেও প্রশ্ন করো। যারা তোমাদেরকে মানে যারা যাদের কাছ থেকে ইতিহাস শিখছো তাদেরকে তো প্রশ্ন করবেই করবেই, আমাদেরকেও করো, সবাইকেই করো। এবং এভাবে নিজেদের একটা সিদ্ধান্তে পৌঁছাও, কারণ এই পৌঁছানোটা জরুরি। কারণ মানে এই পৌঁছানোটা তোমাদের নিজেদের আত্মপরিচয়ের অংশ। অনেক ধন্যবাদ রায়হান ভাই, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা না, আবারও বসবো কথা ধন্যবাদ বলবো। ধন্যবাদ লোপা আপা। হ্যাঁ, তো আপনি ভালো থাকবেন, আমাদের কথা হবে, আবারও কখনো বসবো আমরা। আবারও ধন্যবাদ, দৃষ্টিকোণ একাত্তরকে ধন্যবাদ এবং অভিনন্দন। থ্যাংক ইউ। সো শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলাপচারিতা আপনাদের ভালো লেগেছে। দিন শেষে আসলে দেশটা আমাদের। চলুন আমরা বাংলাদেশকে জানি, বাংলাদেশকে ভালোবাসি, একাত্তরকে ধারণ করি। এবং বয়োজ্যেষ্ঠদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে নজর দিন এবং তাদেরকে ইতিহাস, দেশ, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দিন। কারণ আপনার বাচ্চারা এই দেশটার আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।